এবার আমরা চলে আসি কবিতার দ্বিতীয় স্তবকে। এখানে কবি বলেছেন, হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে, মোরগ ফুলের মতো লাল আগুন। কি বললেন কবি এখানে? হিমের রাত, শীতের শেষ আর বসন্তের শুরু, শরীর রাখার জন্য দেশওয়ালিরা মাঠে আগুন জ্বেলেছে। সে আগুন কেমন? মোরগ ফুলের মতো। এখানে অসংখ্য ব্যাখ্যা রয়েছে, আমি দ্রুত চলে যাচ্ছি। তো এই আগুন মোরগ ফুলের মতো, এই প্রথম আমরা অন্য রকমের একটা বিশ্লেষণ পাচ্ছি। আগুনকে বলা হচ্ছে ফুল। সেটা কেমন? না মোরগ ফুল। শুধু ফুল নয়, মোরগ ফুল। মোরগের প্রাণচাঞ্চল্য, তার জীবনের স্পন্দন যেমন পূর্ণ থাকে, এই আগুনও ঠিক তেমনি। এই আগুন পোড়ায় না। এর পরবর্তীকালে আমরা আরও একটা আগুন দেখব। সেই আগুনের সঙ্গে এই আগুনের একটা তুল্যমূল্য আলোচনা করা যেতেই পারে। কামনার মধ্যে একটা প্রেম আছে। এই যে মানুষ প্রকৃতির কাছ থেকে, জীবনের কাছ থেকে যেটা শেখে, তার নাম প্রেম। সেই প্রেমের মধ্যে কোনো কৃত্রিমতা নেই। প্রাণের যে স্ফুরণ, সেই স্ফুরণ থেকে যে প্রেম আসে, সেই প্রেমের রং যেন এই আগুনের মধ্যে ধরে দিয়েছেন কবি জীবনানন্দ দাশ। তাই তিনি বলেন মোরগ ফুলের মতো। অসাধারণ। মোরগ আর ফুল, এই দুটোর মেলবন্ধনে তা হয়ে উঠেছে জীবনের একটা অসাধারণ রূপ, প্রাণ সত্তার একটা অপূর্ব দিক এই আগুনের মধ্য দিয়ে তুলে ধরেছেন কবি জীবনানন্দ দাশ। এরপর বলেছেন, শুকনো অশ্বত্থ পাতা দুমড়ে এখনো আগুন জ্বলছে তাদের। আগুন, এই অশ্বত্থ পাতা দিয়ে যে আগুন জ্বালানো হয়, সেই আগুন কারো ক্ষতি করে না। বা যে পাতা ঝরে পড়েছে, এখানে গাছকে কেটে ফেলা হলো না। যেভাবে নাগরিক পৃথিবীর মানুষ আগুন জ্বালায়, কৃত্রিমভাবে যে আগুন জ্বালানো হয়, তা নয়। যে পাতা খসে পড়েছে সেটুকু দিয়ে আগুন জ্বালানো হয়েছে। এরপর কবি বললেন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর, হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। খুব অসাধারণ। এই ধরনের উপমা বাংলা সাহিত্যে খুব কম পাওয়া যায়। সেই আগুনটা কেমন? রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছের মতো। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এই কথাটার অর্থ কি। আসলে এগুলো এক একটা ইমেজ। এই ইমেজগুলো মনের মধ্যে অসাধারণ এক প্রতিফলন তৈরি করে এবং গভীর কাব্যসত্য বহন করে। কি সেই সত্য? শালিক, এখানে বলছে রোগা শালিক, যেন আকাশে ওড়ার ইচ্ছে তার আর নেই, সে যেন রোগা, রুগ্ন। তাহলে একই সঙ্গে আমরা লোকায়ত একটা গান জানি যে জোড়া শালিক দেখা ভালো সকালে বিকালে। অর্থাৎ এই জোড়া শালিকের মধ্যে যে প্রেমের আবেগ বা প্রেমের বন্ধন তাৎপর্যপূর্ণ হয়, রোগা শালিকের মধ্যে তা হয় না। অর্থাৎ যে আগুনটা জ্বালিয়েছিল দেশওয়ালিরা, সে ছিল মোরগ ফুলের মতো, কিন্তু সূর্যটা ওঠায় কেমন হয়েছে? রোগা শালিকের মতো। তার আগে আরও বলেছেন, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর। কুমকুম কি? মেয়েরা কপালে এক জাতীয় টিপ পরে, যেটা বিভিন্ন কালারের হয়। তো এখানে কুমকুম বলতে লাল কালারের যে মানে লিকুইড দিয়ে যে টিপটা পড়ে, সেইটাকে বলা হচ্ছে কুমকুম। অর্থাৎ ওই যে আলোটা, আগুনটা, সেই আগুনটা সূর্য ওঠার ফলে আস্তে আস্তে ফিকে হয়ে এসেছে, তার রংটা এরকম। পরের লাইনে এসে বলছেন, সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। অসাধারণভাবে এই বর্ণনা দিয়েছেন কবি। দেশওয়ালিদের আগুন নিভে গেছে, কমে এসেছে, সেটা হয়ে গেছে রোগা শালিকের মতো, কিন্তু সেই যে অভাবটা, সেই অভাব পূর্ণ করে দিয়েছে সূর্যের আলো। অদ্ভুত, সূর্যের আলোয় শিশির কণায় বন ও আকাশ
ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। প্রথম চিত্রকল্পে ছিল কিছুটা বেদনা, কিছুটা হারিয়ে যাওয়া, কিছুটা রিক্ততা, কিছুটা বিবর্ণতা। দ্বিতীয় চিত্রকল্পে রয়েছে আনন্দ, উচ্ছলতা, বসন্ত, প্রেম। একটি হারানোর চিত্র আর একটি বেদনার চিত্র, একটি যেন অপরটিকে ভুলিয়ে দিচ্ছে। অর্থাৎ প্রকৃতিতে একটা পরিবর্তন আসে। স্পষ্ট আমরা প্রথম স্তবকে দেখলাম ভোর, সূর্য উঠেছে, তারপরে এসে দেখলাম দেশওয়ালিদের জ্বালানো আগুন, সেই আগুন নিভে গেছে। তার মানে এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনকে কবি স্বীকার করেছেন, প্রকৃতিও স্বীকার করে পরিবর্তন হবে। কিন্তু প্রকৃতির মধ্যে পরিবর্তনটা কেমন? একটা যখন হারিয়ে যায় আর একটা এসে সেই অভাব পূর্ণ করে দেয়। এই জন্যে এখানে বলেছেন কবি সবুজ নীল ডানা। প্রথম স্তবকে একেবারে প্রথম দিকের লাইনে নীল আর সবুজ দুটো ভিন্ন ভিন্ন চরণে ব্যবহৃত হয়েছিল, ভিন্ন ভিন্ন পংক্তিতে ছিল, কিন্তু এখানে নীল আর সবুজ পাশাপাশি এসছে। অর্থাৎ একটা হারিয়ে গেছে, ভোরের সেই চিত্রকল্পটা আর নেই প্রথম স্তবকের। দ্বিতীয় স্তবকে এসে সেই আগুনের রংটাও নেই। কিন্তু প্রকৃতিতে যেটা পাওয়া গেল, এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রকৃতিতে যেটা পাওয়া গেল সেটা যেন আরও বেশি করে পাওয়া, আরও পজিটিভ একটা পাওয়া। সবুজ আর নীল পাশাপাশি এসে প্রেম আর তারুণ্য যেন যুগলবন্দি ফ্রেমে ধরা দিয়েছে। কবিতাটির দ্বিতীয় স্তরে আমরা ঢুকে পড়ছি। এখানেও রয়েছে ভোর, এবং ভোর শব্দের পরে রয়েছে সেমিকোলন। তাহলে আমরা একই রকমই ভাবব, কিন্তু মাথায় রাখতে হবে প্রথম ভোরটা কবি ব্যবহার করেছেন প্রাকৃতিক ভোর হিসাবে, এবং প্রকৃতির সঙ্গে মানুষের চেতনা, যেটাকে আমরা বলবো প্রাণসত্তা, সেই প্রাণসত্তার সঙ্গে প্রকৃতি মিলেমিশে যে অনুভূতি তৈরি করে সেটি। দ্বিতীয় ভোরটা প্রাকৃতিক ভোরের সঙ্গে যুক্ত হলেও তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে টেকনোলজি বা প্রযুক্তির মধ্য দিয়ে আমরা যে নাগরিক সভ্যতা পাচ্ছি, সেই নাগরিক সভ্যতা যখন আমাদের সামনে আসছে সেটা আমাদের কাছে একটা নতুন যুগের সূচনা করছে, যার মধ্য দিয়ে নগরায়ন, যন্ত্রায়ন, এই যে সূচনা, এই সূচনাটা মানব সভ্যতার ক্ষেত্রে আরেকটা ভোরকে চিহ্নিত করে। এই কারণে প্রথম যে ভোরটা ছিল সেখানে আকাশ, কিন্তু পরের অংশের যে ভোর সেখানে সেমিকোলন আছে। সুতরাং পাঠক একই রকম দাঁড়াবে, একই রকম দাঁড়িয়ে তার একটা ফাঁকা জায়গা, সেখানে একটা ফ্রেম তৈরি হচ্ছে, সেখানে পাঠক একটা আনন্দের একটা ফ্রেম। কিন্তু সারা রাত পরে আসার সঙ্গে সঙ্গে কবি বললেন সারা রাত, তাহলে ভোরের আলোটা যেন মুছে দিলেন সারা রাত। তারপরে শব্দ চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে, সারা রাতের পরে চিতাবাঘিনী হাত থেকে বাঁচিয়ে বাঁচিয়ে। নক্ষত্রহীন, প্রথমে ছিল তারা, তারা শব্দটা কত সরল, ওপেননেস। নক্ষত্র শব্দটা অনেক জটিল, যেন একটা টেকনোলজি মনুষ্যত্বকে ভেঙে নাগরিক জটিলতার একটু একটু অনুষঙ্গ এই শব্দগুলো বহন করে নিয়ে আসছে। মেহগনির মতো অন্ধকারে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এ প্রসঙ্গে একেবারেই বলে দিই, এই হরিণটা হচ্ছে মানুষের প্রাণের স্পন্দন, তার প্রতীক, অর্থাৎ প্রাণ সত্তার প্রতীক। কিন্তু সেটাকে লাইফ সায়েন্সে যাকে প্রাণ বলে, লাইফ বলে, সেটা নয়। শুধু প্রাণের সঙ্গে প্রেম মিলে মানুষের যে স্ফুরণ, তাকে এখানে কবি হরিণ শব্দের মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন। কি হলো? সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে, অর্থাৎ মনে হচ্ছে যেন একটা চিতাবাঘিনী তাড়িয়ে বেড়াচ্ছে একটা হরিণকে, ধরেই টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলবে। অর্থাৎ এখানে শরীর সর্বস্ব বেঁচে থাকার তীব্র ইঙ্গিত দিচ্ছেন। তাহলে নগর সভ্যতায় যখন মানুষ ঢুকছে, যখন যন্ত্র সভ্যতায় ঢুকছে, তখন এই শরীর সর্বস্ব বেঁচে থাকার জন্য শরীরটাকে নিয়ে তাকে পালাতে হচ্ছে। এই শরীরটা দরকার। নক্ষত্রহীন মেহগনির মতো কে পালাচ্ছে? শরীরটা নিয়ে প্রাণ পালাচ্ছে। এবং মেহগনি
এই শব্দগুলোর অনেক ব্যাখ্যা হয়, আমি একটা দুটো ব্যাখ্যা দিচ্ছি। মেহগনি কি? মেহগনি একটা গাছ, যে গাছের কাঠ দিয়ে বন্দুক তৈরি হয়। বন্দুকের বাটটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই সময়ে মেহগনি কাঠ দিয়েই তৈরি হতো। অন্যান্য কাঠ দিয়েও হতে পারে, কিন্তু বেশিরভাগটাই মেহগনি কাঠ দিয়ে তৈরি হতো। তাহলে এখানে মেহগনির মতো অন্ধকার মানে কি? যখন দুটো মানুষ যুদ্ধক্ষেত্রে সামনাসামনি দাঁড়িয়ে থেকে একটা মানুষ আর একটা মানুষের দুই ভুরুর মাঝখান দিয়ে প্রথম গুলি চালিয়ে দিতে পারবে, সেই জিতবে, বাজিতে তার জিত হবে। এই যে জয়লাভ করা, এই যে সাম্রাজ্যবাদী মানসিকতা, অনেক মানুষকে মেরে তার প্রতীক হয়ে যাচ্ছে এই মেহগনির মতো অন্ধকার, যেন মানুষের মধ্যে কোনো ভালোবাসা, প্রেম, প্রীতি যেন নেই। পরবর্তীকালে আমরা এই বন্দুক শব্দটা সরাসরি উল্লেখ অবশ্যই দেখব। এছাড়া রয়েছে সুন্দরীর বোন। আমি সব ব্যাখ্যায় যাচ্ছি না, দ্রুত এগিয়ে যাব। সুন্দর বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। এবার দেখা যাক, প্রথমে আমরা বেশ কিছু রং দেখেছি, সবুজ, নীল, এখানে এসে দেখলাম বাদামি। এই বাদামি রংটা কিন্তু মাংসের রং। তাহলে যে হরিণটা দৌড়চ্ছে সে তো তার আইডেন্টিফিকেশন প্রাণের সঙ্গে দিতে দিতে কবি যেন শরীর বোধক এক একটা শব্দ দিয়ে যাচ্ছেন। সে এসেছে ভোরের আলোয় নেমে। এই ভোরের আলোটা কি? টেকনোলজির আলো। অবশ্যই আমরা প্রাকৃতিক আলো ভাবতে পারি, কিন্তু কবিতার চরম গভীরে যখন যাব তখন দেখব কি অসাধারণ সুন্দর এই শহর। হ্যাঁ, কল্লোলিনী কলকাতা, চারিদিকে ট্রাম, ট্রেন, বাড়ি, বড় বড় রাস্তা। সে ভোরের আলোয় নেমে এসছে। এবার সে কি করছে? কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাহলে প্রথমে সে তার শরীরটাকে নিয়ে পালিয়েছে, পরেই তার কি দরকার? খাবারের দরকার। খাবারটা সে কিভাবে খাচ্ছে? সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তাহলে এই যে খাওয়ার মধ্যে একটা বিভৎসতাও কবি যেন জুড়ে জুড়ে দিচ্ছেন। তাই আমরা প্রকাশ পাচ্ছি, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো। নদীর শীতল ঢেউ নয়, তীক্ষ্ণ, যেন খুঁড়ের মতো ধারালো। কেন নামছে? শরীরটাকে আবেশ দেওয়ার জন্য। ঘুমহীন ক্লান্ত বিহবল শরীরটাকে একটা স্রোতের মতো আবেগ, বা কোনো কোনো বইয়ে আবেশও আছে, দেওয়ার জন্য। অদ্ভুত বক্তব্য। শরীরটাকে, বিহবল শরীরটাকে, এ যেন সারা দিনের ক্লান্তির পর নাইট ক্লাবে গিয়ে 2 রাউন্ড হুইস্কি খাওয়া। এইভাবে এই যে আরাম, নাইট ক্লাবের আরাম, সেটা যেন এই হরিণের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তাই অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য হরিণটা কি চাইছে? এখানে একটা শব্দ ব্যবহার করলেন, অন্ধকারের হিম কুঞ্চিত জরায়ু ছিঁড়ে, অর্থাৎ মানুষের স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেটাকে এখানে বসালেন। বসানোর পরে শরীর সর্বস্ব যে জন্ম, সেই শরীর সর্বস্ব জন্মের সঙ্গে জুড়ে দিলেন। যেন বললেন যে প্রাণ যে অর্থে জন্মায় সেই অর্থে না গিয়ে যেন আর একটা অর্থ এই শব্দটির ব্যবহারের মধ্য দিয়ে কবি তুলে ধরলেন। তাই রৌদ্রটা কেমন হয়ে যাচ্ছে? ভোরের রৌদ্রটা সূর্যের সোনার বর্ষা। ভাবা যায় সূর্যের আলো কত সুন্দর, কিন্তু সোনার বর্ষা। তাহলে আমরা যে নগর বানিয়েছি দেখতে খুব ঝকঝকে চকচকে, কিন্তু সেটা হচ্ছে সোনার বর্ষা। যদি আমরা সোনা দিয়ে কাউকে আশীর্বাদ করি, কাউকে প্রেমের বন্ধনে আবদ্ধ করি, আংটি দিয়ে, চেন দিয়ে, দেবীর মাথার মুকুট গড়িয়ে, তা নয়। সোনা দিয়ে যদি মানুষ বর্ষা বানায় তাতে কার লাভ? আসলে এই শহরটা ঠিক এরকমই, অনেক ঝকঝকে সুন্দর, কিন্তু তা যেন প্রাণের অস্তিত্বকে, প্রাণের কোন অস্তিত্ব? প্রেম, ভালোবাসা, অনুভূতি, মানবিকতা, এগুলোকে ধ্বংস করে দেয়। তার ফলে হরিণটা কোন দিকে ঝুঁকে পড়ছে? সাহসে, স্বাদে, সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ এখানে কি আছে? প্রথমে আছে শরীরকে বাঁচানো, তারপরে আছে খাদ্য সংগ্রহ, তারপরে আছে কাম। তাই হরিণীর পর হরিণীকে সে চমক লাগিয়ে দিতে চায়। অর্থাৎ পরের যে ভোর, মানুষ যে সভ্যতা সাজিয়েছে, সেই সভ্যতায় সে এইভাবে তার অগ্রগতি, প্রাণের হরিণকে সে এভাবে এগিয়ে নিয়ে গেছে। তার ফলে কি হয়েছে? তার ফলে একটা অদ্ভুত শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল, আগুন জ্বলল আবার। অর্থাৎ হরিণটা গুলিবিদ্ধ হলো, মারা গেল।
কবি সরাসরি গুলি শব্দটা ব্যবহার করলেন না। অদ্ভুত শব্দ। অদ্ভুত কেন? এই শব্দটা এই হরিণটার কাছে অজানা, আমাদের প্রাণের কাছে অজানা। আমরা ভাবিনি এই নগর সভ্যতাই আমাদের ধ্বংসের কারণ হবে। এই যে নগর সভ্যতা, আমরা যাকে বলছি আধুনিকতা, হাইটেক, সেই হাইটেক আমাদেরকে মৃত্যুর মধ্যে নিয়ে যাবে। কি মৃত্যু? সেই মৃত্যু শারীরিক মৃত্যু নয়, প্রাণের মৃত্যু। সেই প্রাণের মৃত্যুকে কবি চিহ্নিত করিয়েছেন একেবারে দ্বিতীয় অংশের শেষ পংক্তিতে। আগুন জ্বলল আবার উষ্ণ লাল হরিণের মাংস। এখানে আগুন জ্বলল, এবার কি হলো? লাল হরিণের মাংস। এখানে শরীর সর্বস্ব ভোগবাদ। এ যেন প্লেটের মধ্যে একটা শিক কাবাব, সেটাকে আমরা চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। কে খাচ্ছে? আমরাই আমাদেরকে খাচ্ছি। আমাদের কোনো প্রাণ নেই। এই শরীরটাকে এই সভ্যতার তপ্ত আঁচের উপরে আমরা সেঁকে নিচ্ছি, সেঁকে নিয়ে আমরা সেটা খাচ্ছি। কবি বলেছেন, নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প। নক্ষত্রের নিচে, নক্ষত্র আলোর উৎস, কিন্তু মানুষগুলো আলোর উৎসের অনেক নিচে ঘাসের বিছানায় বসে আছে। এবং তারা কি করছে? শিশির ভেজা গল্প। কি এই শিশির ভেজা গল্প? হয়তো এ গল্প মানুষের কান্না ভেজা গল্প। পৃথিবীর প্রায় প্রতিটি গল্প অস্ত্রহীন মানুষের ওপর সশস্ত্র মানুষের ঝাঁপিয়ে পড়ার গল্প। ইনকা, মায়া, আস্তেক প্রতিটি সভ্যতায় সশস্ত্ররা নিরস্ত্রদের বধ করেছে। সমস্ত শিক্ষা সভ্যতাকে বুড়ো আঙুল দেখিয়ে উপনিবেশের প্রভুরা ঝাঁপিয়ে পড়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে। এই ধারণাকেও যেন ছাড়িয়ে যাচ্ছে উদ্ধৃতিটি। লোকগুলো প্রথমে বিভৎসভাবে শিকার করেছে হরিণটাকে, অর্থাৎ নিজের ভেতরকার যে স্নেহ, মমতা, প্রেম, তা যেন মেরে ফেলেছে। এবং তারপর তারা কি করেছে? খাদ্যের চাহিদা মিটিয়েছে। এরপর কবি বললেন ঘাসের বিছানা। কি অদ্ভুত! ঘাসের সঙ্গে মিশে এরা হয়ে উঠেছে সভ্যতার কীট। বুদ্ধি কাজে লাগিয়ে সভ্যতাকে ভেতর থেকে কেটে কেটে শেষ করে দিচ্ছে। কি এই পুরনো শিশির ভেজা গল্প? পুরনো গল্প বলতে তারা কোথায় পৌঁছে যায়? পৌঁছায় সভ্যতার আদিমতায়, যেখানে মানুষের কোনো পোশাক ছিল না, কোনো আবরণ ছিল না। মানুষ তখন শিশিরে ভিজত। এই মানুষগুলোর গল্পে উঠে আসে কাম। তাহলে তারা জিঘাংসা বৃত্তি, লোভ, এগুলোকে মিটিয়েছে, মেরেছে, খেয়েছে। এবার তাদের কামের চাহিদা। এভাবে কবি ঢুকে গেছেন কবিতার আরো গভীরে। এই কবিতার শেষ দিকে এসে কবি কি বলছেন? সিগারেটের ধোঁয়া, টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। কি এই সিগারেটের ধোঁয়া? মানুষ আর ভালোবাসার দ্বারা চালিত নয়, বাইরের থেকে তাকে নিতে হচ্ছে অ্যালকোহল, নিকোটিন। এই নিকোটিনের নেশা মানুষের নার্ভ তন্ত্রকে উত্তেজিত করে। এভাবে মানুষ সুখ খুঁজে পায়, কোনো করুণার মধ্যে নয়, কোনো ভালোবাসার মধ্যে নয়, কোনো প্রেমের মধ্যে নয়। নিকোটিন মানুষের সুখের আশ্রয়। তাই যেন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। এ যেন নেশার ধোঁয়া, কামোন্মত্ততার ধোঁয়া, লোভের ধোঁয়া। এরপরে এসেছে টেরিকাটা কয়েকটা মানুষের মাথা। অদ্ভুত লাইনটা। এই হাইটেকে পৌঁছেছে মানুষ কি দিয়ে? বুদ্ধি দিয়ে। কিন্তু সেই বুদ্ধিকে যদি মনন, প্রেম বা হৃদয়ের সঙ্গে যুক্ত করা না যায়, তাহলে সেই মস্তিষ্ক হয়ে ওঠে অসাড়। তাই টেরিকাটা, টেরিকাটা মানে শীতে কাটা। মানুষ শীতে কোথায় কাটে? চুলে কাটে। এবং এই চুলের কোনো অনুভূতি নেই। চুলকে কেটে ফেলো বা যাই করো, তাতে কিচ্ছু আসে যায় না। চুল যেন শুধু শরীরকে সাজায়। এইভাবে কবি বললেন টেরিকাটা মানুষের মাথা। যে মস্তিষ্ক এই হাইটেক বানিয়েছে, সেই মস্তিষ্ক যেহেতু হৃদয় শূন্য, প্রেম শূন্য, তাই তা হয়ে যায় শুধু চুলের সমাহার। সেখানে কোনো রকম অনুভূতি থাকে না। তাই টেরিকাটা। এর পরের লাইনটা অসাধারণ। এলোমেলো কয়েকটা বন্দুক, হিম নিস্পন্দ নিরপরাধ ঘুম।
হিম শব্দের দুপাশে রয়েছে দুটি ড্যাশ চিহ্ন। এই পংক্তিটি দেখে মনে হয় এই মানুষের মাঝখানের হৃদয়, হিম শব্দটা যেন মাঝখানের হৃদয়, দুপাশে যেন দুটো হাত প্রসারিত হয়ে আছে। এক হাতে ধরে আছে কি? বন্দুক, আর আরেকদিকে নিস্পন্দ নিরপরাধ ঘুম। মানুষের কোনো অপরাধ বোধ নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ মানুষকে মেরেছে, অসহায় মানুষকে মেরেছে। মানুষ লোভের বশবর্তী হয়ে তার সমস্ত প্রেম, স্নেহ, মমতা, মূল্যবোধ ভুলে গেছে, যেটা আজও আমরা দেখতে পাচ্ছি। মানুষ মুনাফার জন্য, লাভের জন্য, অধিকারের জন্য তার কোনো রকম প্রেম বা হৃদয় নেই, যেন মাঝখানে হৃদয়টা জমে গেছে। তাই হিম, দুপাশে দুটি হাত প্রসারিত, এক হাতে বন্দুক আর এক হাতে নিস্পন্দ নিরপরাধ ঘুম। অসাধারণ। এবার আমি আর একটু কয়েকটা কথা বলবো, বলে এই কবিতাটা শেষ করব। দ্বিতীয় স্তবকে যখন আমরা ঢুকছি তখন আমরা কি দেখব? এখান থেকে শেষ পর্যন্ত যদি আমরা হাঁটি, দ্বিতীয় ভোর থেকে শেষ পর্যন্ত হাঁটলে পাঠকের চোখে নেমে আসে জল। কারণ খুন হওয়াটা সে নিজেই দেখতে পাচ্ছে। কবিতার নাম তো শিকার, কবিতার নাম কি শিকার। তাই খুন হওয়াটা, প্রাণের যে মৃত্যুটা সে দেখতে পাচ্ছে। তাই পাঠক বুঝতে পারছে সে নিজেই কিভাবে শিকার হয়ে যাচ্ছে এই সভ্যতার লোভের হিংস্র দাঁতের মাঝখানে। মানুষ নিজে ব্যাধ হয়ে শিকার করছে নিজেকে। আমরা রামায়ণে প্রথমে দেখেছিলাম বাল্মীকির সেই আদি শ্লোক, মা নিষাদ প্রতিষ্ঠাং ইত্যাদি, সেখানে বলছি না। কিন্তু আজ ব্যাধকে কে সাবধান করবে? সেখানে মহামুনি বাল্মীকি ব্যাধকে বলেছিল, মা নিষাদ তুমি মেরো না, মা না, নিষাদ করো না এটা। কিন্তু আজ আমাদের কোনো বিবেকবান মানুষ নেই যে আমাদের আটকাবে। তুমি তোমার প্রেমকে, প্রাণকে, সহানুভূতিকে ধ্বংস করছো। এ এক অদ্ভুত রসায়ন, আশ্চর্য এই বেদনা। এ থেকে আধুনিক মানুষের, নগর মনস্ক মানুষের কোনো নিস্তার নেই। প্রথম স্তবকে কবি বলেছিলেন আমার শব্দটি, আমার গ্লাস। দ্বিতীয় স্তবকে কবি ব্যবহার করলেন দেশওয়ালিরা। তৃতীয় স্তবকে সে কবি ব্যবহার করেছেন হরিণ। আর একদম শেষ স্তবকে, চতুর্থ স্তবকে বললেন মানুষের মাথা। তাহলে কি হচ্ছে? অসাধারণ এইগুলো, এই বর্ণনা। এবার একটু খোলসা করে বলি। একটা দৃশ্য যদি আমরা কল্পনা করি, কেমন? আপনি মা, বাবার সন্তান, প্রিয়জন সহ স্বপ্ন ও আনন্দে আছেন। এমন সময় আপনি শুধু আপনার মস্তিষ্কের সঙ্গে কথা বলছেন। কেমন হবে? আপনার পড়ার টেবিলে আপনি আর আপনার মস্তিষ্ক মুখোমুখি। এর চেয়ে ভয়ঙ্কর আর কি হতে পারে? আমাদের একলা থাকার মুহূর্তগুলো কখনো কখনো খুব ভয়ঙ্কর। যখন আমরা একলা থাকি তখন কখনো কখনো মনে হয় আমি ঘুষখোর, আমি লোভী, আমি প্রেমকে ধ্বংস করেছি, আমি মানবিকতাকে ধ্বংস করেছি, আমি আমাদের চাওয়া পাওয়াগুলো ভীষণ ভীষণ রকম ভয়ঙ্কর। আপনি নন, আপনার মার্কশিটটা নিয়ে সবাই চিৎকার করছে। দেখুন, আপনাকে কেউ ভালোবাসে না। আপনার মার্কশিট, নম্বর, সাকসেস, চেয়ার, টেবিল। মা ছেলের মাথায় হাত না রেখে যদি মার্কশিটকে জড়িয়ে ধরে কেমন হবে? কি বিভৎস হবে। অর্থাৎ মা যেন ছেলেকে নয়, তার মার্কশিটটাকে আদর করতে চাইছে, তাই বলছে নম্বর। কোনো প্রেমিক যদি প্রেমিকার অঙ্গ প্রত্যঙ্গগুলো কেটে নিয়ে আদর করতে থাকে কেমন হবে সেটা? অর্থাৎ আমরা দেখছি কি? শরীরের রূপ, শরীরের সাকসেস, প্রতিশ্রুতি, প্রেম, বিশ্বাসের চেয়ে টাকার কয়েন অনেক বেশি প্রত্যক্ষ মূল্যবান। আমরা ধীরে ধীরে শিকার হয়ে যাচ্ছি। কবি দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সাম্রাজ্যবাদ ও যন্ত্রায়নের পৃথিবীতে দেখেছিলেন মানুষ কেমন করে নিজেই নিজেকে শিকার করছে। নমস্কার। ফোন নম্বর দেওয়া আছে, মন্তব্য লিখবেন, যে কোনো বিষয়ে ফোন করবেন।